হ্যালো। দর্শকবৃন্দ দর্শকবৃন্দ দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল হাকিম। আহ, কবির একটা পংক্তি দিয়ে আমি শুরু করব। আজকে আমি যখন আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিএনপি থেকে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, মিরপুরে রামিসা নামে একটি ছোট্ট শিশুকে নির্মমভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। 8 বছরের একটা মেয়েকে শুধু হত্যা করেই সে হত্যাকারী ক্ষান্ত হয় নাই, তার দেহ শরীর মানে মস্তক বিচ্ছিন্ন করে শরীরটাকে আলাদা করেছেন। এই লোমহর্ষক ঘটনা আজকে আমরা বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, যে আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করব, বাংলাদেশকে নিয়ে গর্ব আমরা খুব একটা কতটা করতে পারি সেটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন। এ পর্যায়ে এ বিষয় নিয়ে কথা বলবার জন্য কিছুক্ষণ মধ্যে মাসুদ প্রধান যুক্ত হবেন। পাশাপাশি আমরা কোরবানি, শুধু আজকে মুসলিম বিশ্বে কোরবানি নয়, এটা এটা ওইটা অত্যন্ত এটা সামাজিক একটা গুরুত্ব, ধর্মীয় ধর্মীয় অর্থনৈতিক, সামাজিক, এই তিন মাত্রিক এটার একটা গুরুত্ব তাৎপর্য রয়েছে কোরবানি। এই কোরবানির বিষয় নিয়ে আমরা কথা বলবো। এর অর্থনৈতিক গুরুত্ব কেমন, সামাজিক তাৎপর্য এবং ধর্মীয় গাম্ভীর্য। এবং সাম্প্রতিক দেখেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সেখানে ক্ষমতায় এসছে। এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে সেখানে কোরবানি নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অথচ ভারতীয় সংবিধানে ভারতের সংবিধানে 12তম অধ্যায়ে বা 12তম ধারাতে আছে, সেখানে আপনার 6 থেকে 7 ধরনের প্রাণীকে জবেও করার আপনি আপনার জবেও করার একটা সাংবিধানিক রেওয়াজ আছে, নিয়ম আছে, নীতি আছে ভারতীয় সংবিধানে। কিন্তু পশ্চিমবঙ্গ এই বিজেপি উগ্রবাদী গেরুয়ারা ক্ষমতা আসার পরে সেখানে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদেরকে অলরেডি বিভিন্ন অঞ্চলে তাদেরকে একটা প্রেশার দিয়েছেন এবং ধরনের একটা চাপ সৃষ্টি করেছেন যে কোরবানি যদি যেই দেই তাদেরকে তারা আক্রমণ করবে, তাদেরকে নিধন করবে। কিন্তু পাশাপাশি পশ্চিমবঙ্গের একটা বৃহৎ জনগোষ্ঠী কিন্তু কোরবানি পশুর সাথে সম্পৃক্ত। আমরা এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে মাসুদ প্রধান যুক্ত হবেন। আমি কিছুক্ষণের মধ্যে আমি মাসুদ প্রধানকে পাবো। এই পর্যায়ে আমি বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে কথা বল বিষয়ে আমি আপনাদের বলতে চাচ্ছি যে কোরবানি শুধু নিছক কিন্তু আমাদের সমাজের বাস্তবতায়, যুগের বাস্তবতায়, সমাজের পট পরিবর্তনের মধ্য দিয়ে কোরবানি নিছক একটি ধর্মীয় বিষয় নয়, এর বিশাল মাত্রায় একটা অর্থনৈতিক যোগ এখানে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে সামাজিক দিক থেকে একটা মানে বৈষম্য, তারতম্য দেখতে পাই। এবং কোরবানির বহু মাত্রিক অর্থনৈতিক সংযোগ আছে এখানে। হাজার হাজার নয়, হাজার হাজার কোটি টাকার কোরবানি পশু বিক্রি হয়। এবং গ্রামীণ কৃষি সমাজে যারা এই কোরবানি আহ, পশু যারা লালন পালন করেন তারা একটা অর্থের যোগ এখানে পান। শুধু তা সেই শ্রেণী নয়, এখানে আরো অনেক, যে বিশেষ করে এখানে কোরবানি পশুর খাবার থেকে শুরু করে, খাবার বলুন, দড়ি বলুন, এই জবাই দেওয়ার যে যন্ত্রপাতি বলুন, সেই জায়গাতেও আমরা কোরবানির বিষয়টা এখানে আমরা দেখতে পাই। এবং বিশেষ করে অর্থনৈতিক যে যোগ আছে, যে যোগের বিষয়টা আমরা লক্ষ্য করি। এ বিষয়ে আপনার এই যে বহুমাত্রিক অর্থনৈতিক সংযোগ, এখানে একটি শ্রেণী কিন্তু কোরবানি পশু জবাই দিয়ে লাভবান হন নয়, অনেক শ্রেণী এখানে ব্যবসায়ী শ্রেণী যেমন সুবিধা ভোগ করেন, সামাজিক শ্রেণী যারা আছেন তারা সুবিধা ভোগ করেন, বিত্তহীন যারা আছেন ছাড়া যুবক তারাও সুবিধা ভোগ করেন। বিত্তহীনদের মধ্যে একটা শ্রমিক শ্রেণী আছে। সেই শ্রমিক শ্রেণীর মানুষগুলা এই কোরবানির দিন কোরবানি পশু জবাইয়ের অংশগ্রহণ নেই, তারা তারা এখন বেশ একটা আর্থিক সংযোগের, ইনকামের একটা সুযোগ পায়। পাশাপাশি যারা 12 মাস মাংস খাওয়ার মতো যাদের নাই, সেই বিত্তহীন শ্রেণী মাংস দিয়ে একটু ভাত খাবার সুযোগটা এই কোরবানি থেকে তারা পান। এই বাস্তবতায় যে কোরবানির নানা মাত্রিক সংযোগ আছে, মাত্রিকতা আছে, আমরা
সেই জিনিসটা দেখতে পাই। তো এই পর্যায়ে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে মাসুদ প্রধানিয়া যুক্ত হবেন এবং এবং মাসুদ প্রধানীকে আমরা পাবো এবং তিনি মাসুদ প্রধানিয়া এই আশা থেকে উনি যুক্ত হবেন। তো এই পর্যায়ে আমি যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার শতকরা 27% হিন্দু। সেই হিন্দু এই মুসলমান, কিন্তু এটা শুধু 27% মুসলমান হলেও এখানে আপনার আহ, তার মধ্যে একটা ইয়ে আছে, তার মধ্যে একটা শ্রেণী আছে, সেই শ্রেণীর মানুষেরা এই কর্মকাণ্ডের সাথে ইনভলভ আছেন। বিশেষ করে আম, হিন্দু শ্রেণী হিন্দু শ্রেণীর মানুষেরা সেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার হিন্দু শ্রেণীর মানুষরা বছর ব্যাপী তারা কোরবানির গরু পালে সেই কোরবানির জন্য তারা সেই গরুটাকে মাঠে নিয়ে যায় এবং মাঠে মাঠে হাটে নিয়ে যায়, যেখানে কোরবানির হাটের ব্যবস্থাপনা থাকে। সেই জায়গা থেকে তারা সেখানে পশু নিয়ে বিক্রি করে, বেশি করে একটা অর্থের সংযোগও তারা পায়। এই বাস্তবতায় আমরা আছি। এই বিষয়ে এই যে যুগের বাস্তবতায়, এবং এখানে পশ্চিমবঙ্গে গেরুয়ারা যদি ক্ষমতা আসছে দেখেন, সেখানে শত শত মুসলমানদের বাড়িতে তারা আক্রমণ করছে, মুসলমানদের ধর্মীয় স্থাপনায় তারা আক্রমণ করছে। কিন্তু একটা ভারত কিন্তু বহুত্ববাদী একটি রাষ্ট্র। মানে ভারত ভারত একটা বহুত্ববাদী রাষ্ট্র। এই বহুত্ববাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো এখানে নানান গোত্র, নানান মানুষ এখানে বসবাস করবে। এই বাস্তবতা, এটাই বাস্তবতা, যেখানে নানান বর্ণের নানা গোত্রের মানুষদের অবস্থান থাকবে, তারা বসবাস করবেন এবং সেখানে তাদের সেই বসবাসের অধিকার অজস্র কেউ হস্তক্ষেপ না করেন। সেটাই কিন্তু ভারতীয় রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। কিন্তু বিজেপি অন স্টেট অন নেশন করবার জন্য উঠে পড়তে গেছে। এই বিজেপির এই মানে অন্ধত্ব হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার এই লড়াইটা সময় বদলে দিবে, কিন্তু তারা এটা সফল হবে না। কিন্তু এর বাস্তবতা পরেও তারা বিজেপি এখানে মানে ইন্ডিয়াকে অন স্টেট অন নেশন অন ন্যাশনালিটি করবার জন্য লেগেছে। এই জায়গা থেকে ভারতে যারা শতকরা প্রায় 15% আছে, মুসলিম মাইনরিটিদেরকে নানাভাবে তারা কোণঠাসা করে রাখার চেষ্টা করছেন। কিন্তু জন এছাড়া আরো অনেক ধর্ম সেখানে সেই ভারত, এখানে খ্রিস্টান আছেন, অনেক সম্প্রদায়ের মানুষ আছেন, কিন্তু তাদের ধর্মীয় না সংস্কৃতিকে এখানে অধিকার পদে পদে ভূলক্ষিত হচ্ছে, নাগরিক অধিকার। এবং সাম্প্রতিক ভারত দেখেছি পশ্চিমবঙ্গে বিজেপি একটা একটা খুব বাজে একটা পলিটিক্স সেখানে করছে। সেখানে বিভাজন সৃষ্টি করেছে মুসলিম দের মধ্যে, এবং সেই বিভাজন সৃষ্টি করে সেখানে মুসলিম ভোটের ভাঙন ধরিয়েছে বিজেপি। তো তৃণমূলকে তারা যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলুন, এর মধ্যে সেখানে তাদেরকে ক্ষমতা আছেন, তারা এখন একটা কোণঠাসা অবস্থার মধ্যে পড়ে গেছেন। এই পশ্চিমবঙ্গের এই বাস্তবতা প্রভাবটা বাংলাদেশেও ভাই ওই কি বল, সামনে আসছি যে আমাদের বাংলাদেশের, দেখুন আজকে বাংলাদেশ একটা উৎসবের জায়গা আছে, কিন্তু উৎসবের মাঝেও আমরা যখন রামিসার মতো একটা পবিত্র শিশুকে নির্মম ভাবে 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করে তার মস্তক বিচ্ছিন্ন করে
একটা লোমহর্ষক ঘটনা যে ঘটিয়েছেন, এবং আজকে এই যে ঘটনা ঘটার পরে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে তৎপর হয়ে যান এবং সবার রাজনীতি নেতাদের সেখানে তৎপরতা বেড়ে যায়। কিন্তু বাংলাদেশে এই যে ঘটনা ঘটার পূর্বে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য বেশি সামাজিক অবক্ষয়কে রোধ করা এই জরুরি সম্ভব না। তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কতটুকু হচ্ছে সেটা সময়ের বিষয়। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টা আমরা সেটাও লক্ষ্য করি। বিশেষ করে একটা মানুষের ঘরে বাইরে রাস্তায় সর্বত্রই তার নাগরিক অধিকার, বিশেষ করে নিরাপত্তাগত বিষয়গুলা এটা সমুন্নত থাকা এবং সেটা ম্যানেজমেন্ট করা একটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এই যে আমরা কিছুক্ষণ পর পর দেখতে পাই যে শিশুদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়, মেয়ে শিশুদেরকে ধর্ষণ করা হয়, তাদের একটা স্বাধীন দেশে তার শরীরটাকে খণ্ড বিচ্ছিন্ন করে রাখা হয়। মেয়েটাকে মানে বাথরুমে নিয়ে নির্মমতা পাশবিকতা চালানো হয়েছে, তার মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে, শরীরটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এই যে পাষণ্ড এই নরপিশাচ গুলো ঘটনাগুলো ঘটাই, আমি মনে করি এই আমাদের বাস্তবতায়, এই যুগের বাস্তবতায় এদেরকে প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসির আওতায় এনে নির্মম ভাবে এদেরকে হত্যা করে সেই নির্মমতার একটা সাজার ব্যবস্থা করা, এই নীরবে নিশ্চিতে তাদেরকে ফাঁসি দিলে সেই ফাঁসি যা হয়, এটা ব্রিটিশ মানধাতার আইন। এই ব্রিটিশ মানধাতার আইন এখন বর্তমান বাস্তবতায় এটা চলে না বাংলাদেশের মতো জায়গায়। আজকে রামিসার মতো একটা পবিত্র শিশু, 8 বছরের শিশু, যে তার স্বপ্ন, দু চোখে স্বপ্ন ভরা স্বপ্ন ছিল, বাবার সে অদম্য লালিত সন্তান, সেই সন্তান যখন এই স্বাধীন বাংলাদেশে নির্মমতার শিকার হয়, এই পরিস্থিতিকে আমরা বিবেকের জায়গা থেকে মানতে পারি না, মানা সম্ভব নয়। এই পরিস্থিতিগুলো যখন আমরা দেখি তখন আমাদের বিবেকে প্রশ্ন করে, আমরা তোমাকে পাওয়ার জন্য আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গা, হে আমার স্বাধীনতা। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে অনবরত। আমরা আমাদের স্বাধীনতাকে পাওয়ার জন্য আজকাল রক্ত গঙ্গায় ভাসবো, এই অবস্থাকে সামনে রেখে আমরা আছি। পাশাপাশি আমি যেটা বলছিলাম যে দেখুন, এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের দুই দেশের সংস্কৃতিগত বিষয়, সংস্কৃতিগত যে মিল ঐক্য, এখানে ভাষাগত বিষয় বলেন, ধর্মীয় বিষয় বলুন, পশ্চিমবঙ্গে সেখানে হিন্দুর পাশাপাশি মুসলমানরা কিন্তু 27% আছে। আজকে মুসলমানরা দীর্ঘদিন ধরে অধিকার যতটুকু পান না কেন, সামাজিক একটা নিরাপত্তার মধ্যে ছিল, তৃণমূল তাদেরকে একটা সামাজিক নিরাপত্তা কম দিয়েছিল। কিন্তু তারা এই যে বিজেপি মুখী কিছুটা হলো, এবং বিজেপি যখন এদেরকে দ্বিমাত্রিক ভাবে তাদের ভোট ব্যাংকে ভাগ করে দিল, নয় ছয় করে ভারতের নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে বিজেপি ক্ষমতা আসার পরে সেখানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্মীয় উপাসনা অত্যাচার করা হচ্ছে, ইভেন কি সেখানে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে মুসলমানরা আজান দেয়। তাই এই যে ভারতে বিশেষ করে অনেক রাজ্যে, আপনার বিহার, উড়িষ্যা, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের নাম তারা পরিবর্তন করেছে। এই যে বিজেপির এই যে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিণত করার জন্য যে কলা কৌশল, যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, সেই বাস্তবতায় আমরা আছি এখন এই পর্যায়ে। আমি জনাব মাসুদ প্রধান ওনাকে পেয়েছি। জনাব মাসুদ প্রধান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আসসালামু আলাইকুম, সালাম জানাচ্ছি জনাব। ওয়ালাইকুম সালাম, আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আচ্ছা, আমি প্রথমত বলছি আপনাকে, দেখুন পশ্চিম বাংলা বাংলাদেশের ভাষাগত একটা মিল আছে, সংস্কৃতিগত একটা ব্যবধানটা কম। পশ্চিমবঙ্গের জনগোষ্ঠী 27% মুসলমান। সেখানে আজকে যেভাবেই হোক সেখানকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এবং এখানে 9-6 করে বিজেপি ক্ষমতা আসার পরে আপনার শত শত মুসলিমদের বাড়িঘর, স্থাপনা, মসজিদকে অ্যাটাক করা হয়েছে, এবং সেখানে অঘোষিত ভাবে শুভেন্দু সরকার আপনার একটা অধ্যাদেশ জারি করছে যে 14 বছরের উপরে পালিত গরুকে সেখানে কোরবানি দিতে হবে। আজকে সেখানে আজকে আমি দেখলাম আপনার ফুরফুরা শরীফের পীর তোহা সিদ্দিকী, তিনি স্ট্রেট বলছেন মুসলমানদেরকে যে হিন্দুত্ববাদী সরকার যারা আছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে তোমরা গরু কোরবানি করো না।
কিন্তু গরু কোরবানি না করে তোমরা খাসি কোরবানি করবো, তোমরা ভেড়া কোরবানি করবা, তোমরা অন্যান্য প্রাণী যা আছে সেগুলো কোরবানি করো, যাতে তোমরা এটা যদি গরু কোরবানি না দাও তাহলে এই যে লক্ষ লক্ষ হিন্দুরা যারা গরু ফেলেছে, তারা তাদের গরুটাই সম্বল, এবং তারাও যে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই বিজেপির রং সিদ্ধান্ত, শুভেন্দুর রং সিদ্ধান্তের প্রতিফলনটা তোমরা বাস্তবে দেখিয়ে দাও। এ বিষয়ে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? পাশাপাশি আমাদের কোরবানি কিন্তু বহু ধরনের অর্থনৈতিক সংযোগ আছে। কোরবানি হলে নিম্নবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী সবাই লাভবান হয়। এই যে অর্থনীতিতেও একটা যোগ হয়, অর্থনীতিতেও গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের ইনকামের সুবিধা হয়, চামড়া ব্যবসায়ী ইনকাম পান। বাংলাদেশে কোরবানির বহুত্ব যে অর্থনৈতিক সংযোগ সুবিধা আছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে মুসলমানরাও আওয়াজ দিচ্ছে আমরা গরু কিনবো না, এবং সেখানে যারা গরু হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণে যারা আছেন, মানে নিম্নবিত্ত যারা, তারা হাজার হাজার হিন্দুরা বলতেছে আমরা সুইসাইড করব, আমাদের গরু যদি বিক্রি না হয় তাহলে আমরা না খেয়ে থাকবো, আমাদের সম্বলটা হয়তো শেষ হারা হয়ে যাবে, এবং শুভেন্দু এসে আমাদের এর জবাব দিবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের বিষয় এবং বাংলাদেশের এই কোরবানিতে অর্থনীতি যে একটা বহুমাত্রিক সংযোগ আছে, এই দুটো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যারা মাসুদ প্রধানী? ধন্যবাদ চাষি ভাইকে। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা শুনছেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠান শুনবেন, সকলকে আমি জানাচ্ছি অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে বাংলা ভাষাভাষী মানুষ অনেক বেশি। দেখা যায় পশ্চিমবঙ্গ, তারপরে এদিকে হচ্ছে ত্রিপুরা, মিজোরামে, তারপরে এদিকে আরো কিছু রাজ্য আছে যেগুলা আমাদের সাথে সংযোগ এবং বাংলা ভাষাভাষী আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সংযোগটা হচ্ছে যে দীর্ঘদিনের। এটা 100 বছরও, 1947 সালে প্রথম ভারত পাকিস্তান বিভাজন হয়েছে দ্বিরাষ্ট্র ভিত্তি, ধর্মভিত্তিক ভিত্তিতে। এই 47 সালে 100 বছরও কিন্তু এখনো হয় নাই, যে 100 বছরও এখনো পূর্ণ হয় নাই। তো আমি আমার কিছু দাদুদের কাছ থেকে, দাদা 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 যারা ছিলেন, অনেক দাদাদের কাছ থেকে আমি গল্প শুনতাম ছোটবেলায়, যে তারা ইন্ডিয়ার অমুক জায়গায় গেছে, অমুক জায়গায় গেছে। আবার এখানকারও কিছু হিন্দু দাদা দাদা বাবুরা যারা এখানে আছে, তাদের সাথে অনেক সময় কথা বলি। তারা তো বলছে আমরা ব্রিটিশ সরকার দেখেছি, আমরা 1947 সালে বাঘের পর পাকিস্তান দেখেছেন, বাংলাদেশ সরকার দেখেছেন, এইরকম এই লোক আছে এখনো। তো আমরা যে জিনিসটা দেখতেছি, আমাদের আগে যখনই পলাশির যুদ্ধের পর এই ব্রিটিশরা এই দেশে 200 বছরের বেশি রাজত্ব করেছে, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষরা কলকাতা ভিত্তিক। এখন যখন আমরা বাংলাদেশিরা ঢাকামুখী যেমন হই, ওই সময় এই অঞ্চলের মানুষগুলা, যারা এলিট শ্রেণীর লোকগুলা ছিল, তারা বেশিরভাগই কলকাতামুখী ছিল। আমাদের ঢাকার বড় বড় ব্যবসায়ীরা বা বিভিন্ন এলাকার বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা কিন্তু কলকাতার সাথেই ব্যবসা বাণিজ্য করতেন, ওখানে ট্রেনে আসা যাওয়া করতেন। এই ভাষাগত একটা মিল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা যে ধর্মের আছি না কেন, এখানে আমাদের ভাষাগত একটা মিল আছে, সংস্কৃতিগত একটা মিল আছে। হুম, এই মিলটা কিন্তু আমাদের মধ্যে আছে, মিলবন্ধনটাও আছে। এখন এখানে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এখানে হঠাৎ করে আহ, রাজ্য সরকার গত বিধানসভার ইলেকশনে দেখা গেল সেখানে বিজেপি পাশ করেছে, শুভেন্দু অধিকারী সেখানের মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি এসেই প্রথম ওনার বক্তব্যগুলো ছিল সম্পূর্ণ সাম্প্রদায়িক, যেটা আমরা কোনোভাবেই কোনো সাধারণ মানুষ, কোনো সভ্য জাতি হিসেবে আমরা এটা ওনার কাছ থেকে আশা করি না। আগে থেকেই উনি সবসময় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, বাংলাদেশের সীমানা নিয়ে আজেবাজে কথা বলতেন। ওখানকার মুসলমানদেরকে নিয়েও অনেক কথাবার্তা বলেছেন। যেভাবে হোক ইলেকশন জোর করে ম্যানুফ্যাক্চারে হোক আর যে কোনো ভাবে হোক, তারা তো পাস করেছে। কিন্তু বিজয়ী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখনই 5ই আগস্ট হলো, উনি আমাদেরকে প্রথম মেসেজ দিলেন কি, যে বিজয়ীদের সাথে পরাজিতরা যদি নিরাপদ থাকে, তাহলেই বিজয়ের স্বাদ মহিমান্বিত হয়। কত সুন্দর কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখেন, বাংলাদেশে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কারণে কোনো ধরনের আমাদের নেতাকর্মীরা, বিএনপির কোনো নেতাকর্মীরা কোথায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে নাই, এবং প্রশাসনকেও উনি অত্যন্ত বেগবান রেখেছেন। অদ্যাবধি ইলেকশন হয়েছে, ইলেকশনের পরও উনি অত্যন্ত এই বিষয়গুলো খুবই কঠিনভাবে হস্তক্ষেপ করতেছে, যাতে কোনো রাজনৈতিক প্রতিহিংসা, সাম্প্রদায়িক প্রতিহিংসা না হয়। বাংলাদেশে আমরা যখন হিন্দু মুসলমান একসাথে বসবাস করতেছি, আমি আমার নির্বাচনী এলাকায় দেখছি অনেক সম্প্রীতি, যেটা কল্পনা করা যায় না। এখন শুভেন্দু অধিকারী হঠাৎ করে আসলে আইন করে দিলেন যে ওনাদের ধর্মে নাকি মা বলেছে, কিন্তু ওনাদের ধর্মে আবার এটাও বলেছে, আমি ওনাদের ধর্মীয় গুরুদের কাছ থেকে শুনেছি যে একটা সভায় ওনাদের 1 লক্ষ গরু জবাই করা হয়েছে। এটা কিন্তু ওনাদের ধর্মে গ্রন্থ আছে যে গরু জবাই করার কথাও আছে। যাই হোক, সেটা এখনকার তাদের ধর্মটা তো পরিবর্তন হইতে হইতে বিভিন্নভাবে বিভাজিত হয়েছে। এখনকার যারা আছেন, শুভেন্দু অধিকারী হঠাৎ করে এসে উনি বলেছেন যে এখন ডিএনএ টেস্ট করবো। এই যে একটা গরু, সে জন্মগ্রহণ করছে কয় তারিখে, সে বেড়ে উঠেছে কয় তারিখে, সে কখন বাচ্চা প্রসব করবে, সে তার বয়স কত 14 বছর হইল, এটার এখন মেজারমেন্টটা কে করবে, কোন পশু ডাক্তার করবে, কার থেকে এটা ডাক্তার সার্টিফিকেট দিবে, কারা দিবে। এখন হঠাৎ করে একটা আইন করলে তো হবে না। এই আইনটা অ্যাপ্লিকেশন করতে হলো, আপনি দেখেন ব্রিটিশরা আইন করেছে, পরবর্তীতে পাকিস্তানও আইন করেছে। আইনটাকে অ্যাপ্লিকেশন করার জন্য একটা সময় লাগে, কম করে হলেও 1 বছর একটা সময় লাগে। আমাদের 1961 সালে একটা আইন হয়েছে, রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন। হ্যাঁ, এটাও 1 বছর পর থেকে কার্যকর শুরু হয়েছে। যাই হোক, আসলেন ক্ষমতার আসার সাথে সাথেই উনি হইল যে এটা ধর্মীয় উস্কানি, আমি বলবো এটাকে, ওনার রাজনীতিক যেই ম্যানিফেস্টোরে এগুলা তো তার ছিল না। এখন উনি একটা ধর্মীয় হিন্দুদের মন জয় করার চেষ্টা করতে গিয়েছিলেন, কিন্তু আসলে এটা হিতে বিপরীত হয়েছে। এখন দেখলাম যে ভারতের বড় 2টা কোম্পানি, যে 2টা কোম্পানির নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এই কোম্পানিগুলা ইউরোপ, আমেরিকা নয়, শুধু আমাদের সৌদি আরব বা মুসলিম কান্ট্রিতে তারা গরুর মাংস সরবরাহ করে। এবং সেখানে মনে করেন যে যে তাদের যে কোম্পানির নামগুলো দিয়েছে ইসলামিক নাম দিয়েছে, কিন্তু তার এবং 5জন বড় ব্যবসায়ী, ভারতের বড় 5জন ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, তারাও হিন্দু। এখন তাদের এর আগে সরকার যখন ছিল গত 17 বছর, তারা আপনার দুবাইতে, সেখানে স্বর্ণের মাধ্যমে, ডলারের মাধ্যমে ওখানে 2,000 5,000 গরু, এটা আমরা শুনতাম, চোরাই চালানের মাধ্যমে ওখান থেকে চুক্তি হইতো, রাতের আধারে বিজিবি এবং বিএসএফ এর মাধ্যমে 2 দিন 3 দিনের মাধ্যমে গরু বাংলাদেশে নিয়ে আসতো, এখানে ব্যবসা করতো, ব্যবসা কালোবাজারিরা ছিল। তো যাই হোক, উনি এখন যে সিদ্ধান্ত নিয়েছেন, এখন হিন্দুরা বাজারে যাচ্ছে, তো মুসলিমরা এখন গরু কিনতে চাচ্ছে না। এখন হিন্দুরা কি করবে? কিছু কিছু হিন্দুরা আছে গ্রামীণ পরিবেশে, তাদের আয়ের উৎসই হচ্ছে যে গরু পালন করা, গাভী পালন করা, ষাঁড় পালন করা, এবং বছর শেষে দেখা যায় 2-1টা গরু বিক্রি করে, বা 2-4-5টা গরু বিক্রি করে, 10টা বিক্রি করে। তারা গরু কিন্তু পালতে হইলে অনেক ধরনের খরচ আছে, খৈল খাওয়াইতে হয়, ভুসি খাওয়াইতে হয়, তাদেরকে ঘাস খাওয়াইতে হয়, সাইলেজ খাওয়াইতে হয়, তাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, তাদের খরচ আছে। তাহলে যদি একটা গরু ফার্মও যদি করে, সেখানে যদি কিছু বছরের শেষে বা 2-3 মাস পর পর, কিংবা 6 মাস পরে, 1 বছর পর পরও যদি কিছু গরু বিক্রি না করে, তাহলে কিন্তু ওই সে ফার্মটা কিন্তু টিকে থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। শুভেন্দু অধিকারী হঠাৎ করে যখন, আমি শেষ করতেছি, আমি আপনাকে শুনছি না, প্লিজ। ভারতীয় সংবিধানে 12 নম্বর সংবিধানে 12 নম্বরে আছে আইন পাকিস্তান ছয় প্রকার প্রাকৃতিক দুর্যোগ আছে। আমাদের সংবিধানে যদি এটা নিষিদ্ধ না থাকে, সাংবিধানিক ভাবে সংবিধান থাকে, বা এটা সংবিধান আপিল করে, তারা
জি শুনুন, এখন হচ্ছে আমি আমি যদিও আপনার কথা সুনির্দিষ্টভাবে শুনতে পাচ্ছিলাম না, তারপর আমি বুঝতে পেরেছি এখন যারা ব্যবসায়ী আছে, ম্যাক্সিমাম ব্যবসায়ী হিন্দু, তারা এখন গরু নিয়ে বিপাকে পড়েছে, বাজারে নিয়ে গরু বিক্রি করতে পারছে না। মুসলমানরা আইন কানুনের ভয়ে এবং গ্রেপ্তার এড়ানোর ভয়ে বিভিন্ন কারণে হয়তোবা প্রকাশ্যে গরু কিনতেছে না। এখন গরু যে কিনতেছে না, যারা গরুগুলা লালন পালন করলেন, তাদের তো এখন খৈল ভুসি বিভিন্ন দাম দিতে হয়, এই ঈদের সময় বিক্রি করেই তারা কিন্তু দাম দেয়, তাদের ঋণ পরিশোধ করে এবং ব্যাংক থেকে তারা লোন নেয়। এই ব্যাংকের লোনগুলো তারা পরিশোধ করতে পারছে না, এজন্যই তারা কিন্তু এখন গলায় ফাঁস দেওয়ার জন্য তারা বলতেছে যে গলায় ফাঁস দিবে, গরু ছেড়ে ছেড়ে দেবে। কিছু কিছু ব্যবসায়ীরা অবৈধ পথে বাংলাদেশের ভিতরে গরু প্রবেশ করানোর চেষ্টা করছে এবং আমাদের সরকারও কিন্তু গরু যাতে না আসে সেই ধরনের এক ধরনের চাপ সৃষ্টি করতেছে আমাদের বর্ডার গার্ডকে, বিজিবিকে। এখন তারা বিপাকে আছে। এখন সরকার কোথায় যাবে? সরকারের এই ধূম্রজাল সিদ্ধান্তকে, তাদের এই উস্কানিমূলক সিদ্ধান্তকে তাদের দেশের হিন্দু সমাজ এবং মুসলিম সমাজ এবং সাধারণ নাগরিকেরই ক্ষমতা হচ্ছে, কষ্ট হচ্ছে। এবং দেখেন এই গরুগুলা কি করবে এখন তারা? না গরুগুলো না বিক্রি করতে পারতেছে, না গরুগুলো লালন পালন করতেছে। এখন লালন পালন করতে গেলে অনেক, এখন এই খরচটাকে সরকার কিভাবে ব্যয় করবে? এবং তাদের কাছ থেকে যে এই যে ঋণ করে ব্যাংকের থেকে ঋণ নিয়েছে তারা, যারা বিভিন্ন জায়গা থেকে খাবার টাবার এনেছে, খৈল এনেছে, ভুসি এনেছে, রাব এনেছে, বিভিন্ন রকমের জিনিস এনেছে, এখন তো তারা এখন এই এই মুহূর্তে গরু বিক্রি করার সময় কিন্তু এখন ঈদে, কোরবানি ঈদ, এই ঈদে যদি তারা বিক্রি করতে না পারে তাহলে তারা নিঃস্ব হয়ে যাবে। এই জন্য তো তারা হুমকি দিচ্ছে যে যে আমরা আত্মহত্যা করবো, আত্মহত্যার মতো পথ নিবে এবং তারা গরু টরু ছেড়ে দিবে। এখন এমন একটা অবস্থা হবে যে গরুগুলা যখন দেখবে যে তারা আর সামর্থ্যে কুলাইতেছে না গরুগুলা লালন পালন করার জন্য, তখন কিন্তু এমনিতেই গরু ছেড়ে দিবে। গরু ছেড়ে দিলে কি হবে? সেখানে মানুষের ফসল নষ্ট করবে, রাস্তাঘাটের পরিবেশ নষ্ট করবে এবং যাতায়াতের সমস্যার সৃষ্টি হবে। এটা একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে গেছে। এখন আপাতত আমাদের চোখে যেটা দেখছি, সরকারের এই বিষয়ে, আহ, পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নাই। শুধুমাত্র একটা কথাই বলে দিছি, 14 বছরের গরুর বয়স লাগবে। এটা কিভাবে হবে, কি হবে, এ আইন কি, কানুন কি, এবং যারা ক্ষতিগ্রস্ত বা যারা এতদিন গরুগুলো পালছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত ছিল, এই ধরনের কোনো ধরনের ভারত সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে কিংবা তাদের এই বিধানসভা থেকে, রাজ্য সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো ধরনের বিবৃতি আমরা পাচ্ছি না। ইতিপূর্বে শুধু দেখতেছি যে সে সাধারণ মানুষের কান্না এবং সাধারণ হিন্দু মুসলিম সবারই কান্না। বিশেষ করে হিন্দু বাইরেই তো বেশি বেশি বড় ব্যবসায়ী ওখানকার, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রত্যেকটা বাড়িতে আমি দেখছি যে, আমি তো একবার গিয়েছিলাম ইন্ডিয়াতে, বিভিন্ন কারণে দেখেছি তারা ট্রেনে চলে বেশি, তারা ওই যে ট্রেনের পাশে বিভিন্ন জায়গায় চুপড়ি চাপড়িতে ছোট ছোট ঘরেতে বাড়িতে তারা গরু পালন করে বেশি। এখন তাদের ঘাস ঘাস বেশি, তাদের জায়গা চারণ ভূমি বেশি, এই জন্য গরু ছাগল মহিষ ভেড়া এগুলো তারা পালন করে বেশি এবং এগুলো নিয়েই তারা জীবিকা নির্বাহ করে তাদের, মূলত পশ্চিমবঙ্গের এলাকার লোকগুলা। তো এখন এই অবস্থায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারকে। না হলে এর এর কিন্তু আবার দেখেন, এখানে কোনো কারণে যদি মনে করেন দু একটা মুসলমান ইমানি জজবা নিয়ে তো কোরবানি দেয়, আর হিন্দু কিছু লাল বা লাড্ডু বাহিনী যদি এসে বাধা সৃষ্টি করে, তখন কিন্তু হিন্দু মুসলিম রায়ট হয়ে যাবে, সেখানে রায়ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখেন এখানে কিন্তু শুভেন্দু অধিকারী কৌশলে চাচ্ছে যে একটা রায়ট হোক, এটা তার একটা ইচ্ছা, এটা কিন্তু তার সরকারের ইচ্ছা। অর্থাৎ যে সরকারটা আছে ভারতের, সেটা তো একটা হলো যে একটা জঙ্গিবাদী সরকার, ভারতের একটা উগ্রবাদী জঙ্গিবাদী তারা সরকার একটা ক্ষমতায় আছে, বিজেপির সরকার। সেখানে তাদের লালদু বা লাড্ডু বাহিনী, তাদের গেরু গেরু বাহিনী এই ধরনের ভাবে তারা হিংসাত্মক কাজ করতেছে। রাস্তাঘাটের ভিতরে তারা মুসলমানদেরকে এমনি জয় শ্রীরাম বলাচ্ছে, তারা অনেক ধরনের কাজগুলো করছে যেগুলো প্রকাশ্যে এবং মিডিয়াতে আসছে। কাজেই এখন আমরা যেটা দেখছি যে তার বিপরীতে তারা হিংসাত্মক কর্মকাণ্ডই দেখা যাচ্ছে তাদের সরকারের কাছ থেকে। পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারীর সরকার এখনো পর্যন্ত তাদের যেই
কর্মকাণ্ড করছে, এর মাধ্যমে তারা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো শান্তি বা শান্তি বজায় রাখার কোনো পরিবেশ তারা আদৌ তৈরি করতে পারছে না বলে আমি মনে করি। এর পাশাপাশি আমাদের বাংলাদেশের এই যে আপনার গরু রপ্তানি, কোরবানির অর্থনৈতিক সংযোগ যেটা মধ্যবিত্ত শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, রাষ্ট্রীয় চতুর্মাত্রিক অর্থনীতিতে নতুন নতুন সংযোগ দেখা দেয়। সেক্ষেত্রে আপনি গ্রামীণ পর্যায়ে সরকারকে আরো নতুন করে খামারি চিন্তা বেশি বেশি করে উৎপাদন করা, যাতে আমাদের দেশের প্রতি বাংলাদেশের কোম্পানি চাহিদা যেটা সেটা সরকারকে, সরকারের অবস্থান থেকে দেখেন আমাদের বাংলা, জি জি, সুন্দর কথা বলেছেন, আপনার প্রশ্ন অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশে যে পরিমাণ গরু এখন খামার আছে সমগ্র বাংলাদেশের, বিশেষ করে উত্তরবঙ্গে, আপনার উত্তরবঙ্গে বেশি, তারপরে আপনাদের আমাদের খুলনা রাজশাহী সেখানেও আছে, আমাদের কুমিল্লা অঞ্চলও আছে। এখন কিন্তু গ্রাম গ্রাম পর্যায়ে, বিশেষ করে গ্রামীণ পরিবেশে কিছু কিছু খামার তৈরি হচ্ছে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়। তারা বিভিন্ন ব্যাংক লোন বা বিভিন্ন মাধ্যমে অল্প দু চারটা গরু, পাঁচটা গরু, দশটা গরু, এভাবে আস্তে 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 বড় বড় খামারের চেষ্টা করে একটা একটা এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে গেছে। এবং বাংলাদেশের ভিতরে এখন যে পরিমাণ গরু আছে বা ছাগল ভেড়া আছে, এই পরিমাণ দিয়ে বাংলাদেশের আর এগুলো ইম্পোর্ট করা লাগবে না, যে গরু অন্য দেশের থেকে কিনে আনা লাগবে না। এই পরিমাণ গরু বাংলাদেশ সরকারের আছে, জনগণের আছে। কাজেই আমরা অন্য দেশের প্রতি মুখাপেক্ষী নয়। ভারত সরকার তো এর আগে যখন 5ই আগস্টের আগে বলেছে ওনারা আমাদেরকে পেজ বন্ধ করে দিবে, ওনারা আমাদেরকে শস্য বন্ধ করে দিবে, আমাদেরকে কত কিছু বন্ধ করে দিবে, আমরা না খেয়ে থাকবো। কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আমরা ওনাদের অনেক কিছু ছাড়াই আমাদেরকে আল্লাহ তালা আমাদের রিজিকের ফয়সালা করেছে এবং আমরা ভালো আছি। দেখবেন আপনি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপরে আমাদের বর্তমানে কোনো ধরনের নির্ভরশীলতা আমি সরাসরি দেখছি না, যে ওইটা, যে এটা ছাড়া বিকল্প পদ্ধতি আমাদের কাছে নাই। বরঞ্চ এদের এদের সবকিছুতে আমাদের কাছ থেকে, আমাদের ক্রাইসিস মুভমেন্টে এরা সব সময় তাদের নীতিটাই ফলো করছে এবং বাংলাদেশকে ওই যে ডমিনেট করে রাখার তাদের সিদ্ধান্ত, ওই ভ্রাম্যমান নীতি, যে নীতির মাধ্যমে তারা হিন্দু, যারা নমশূদ্র আছে, নিম্নজাত বলে তারা যে গালি দেয় বা যে ইয়ে আছে, তাদের কংগ্রেস এবং বিজেপিতে দুটো গ্রুপের ভিতরে 60% সদস্যই হচ্ছে যে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মবাদ নীতিটাই তারা অ্যাপ্লাই করছে। এবং সেই অ্যাপ্লাইয়ের কারণেই কিন্তু আজকে এই এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন, আপনি কলকাতা তো দূরের কথা, আপনি দিল্লি এই কলকাতাকে, কলকাতার মানুষদেরকে কিছুই মনে করছে না। আর তাদের 28টা রাজ্যে তো এখনো কোরবানি হচ্ছে। শুধুমাত্র এখন এই পশ্চিমবঙ্গে এই সমস্যাটা কেন? আরো 28টা রাজ্য তো এখন কোরবানি হচ্ছে, সেখানে কোরবানি দিচ্ছে না? দিচ্ছে। এখন এই শুভেন্দু অধিকারী রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, হিন্দুদের ভোট ব্যাংকগুলোকে তার ইস্টাবলিশ করার জন্য, মমতাকে ভবিষ্যতের দিকে যাতে মমতা আগাইতে না পারে, এই বিভিন্ন কূটকৌশল করা, এইগুলো ছাড়া আমি আর অন্য কিছু তাদের, আমি মনে করি না যে তাদের কোনো এই কোরবানি বন্ধ করে, গরু বা বিক্রি করা বন্ধ করে কোনো ধরনের তারা সফলতা পাবে বলে আমি মনে করি না। এটা একটা হটকারী সিদ্ধান্ত হয়েছে, এটা জনগণের বিরুদ্ধে গিয়েছে। এবং দেখবেন প্রতিবাদের সুরটা একটু ভিন্ন হতে পারে, দেখবেন হিন্দু মুসলিম একত্রিত হয়েই সেখানে একটা আন্দোলন হবে। সে আন্দোলনের মাধ্যমে দেখবেন যে একটা একটা পট পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি বলে মনে করি। আপনার সাউন্ড সিস্টেমে একটু সমস্যা আছে।
চাষি ভাই, আমার মনে হয় আপনার সাউন্ড সিস্টেমটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলি এবার, বুঝছেন, এই যে রামিসা এখন নামে একটা বুঝতে মেয়ে এখন বুঝতে ধর্ষণ পারছি। শিকার হয়েছে, যেটা বিরোধী দলের নেতা যেখানে গেছেন, তার বাবাকে সান্ত্বনা দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেছেন রামিসার পরিবারকে দেখে সান্ত্বনা দেওয়ার জন্য। যে রামিসার মতো আর কত শিশু এভাবে নির্মমতার শিকার হবে। শিশুরাই যদি নির্মমতার শিকার হয়, যারাই যদি বসবাসের জন্য নিরাপত্তা না পায় দেশে, মানুষের নৈতিক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পাঠ্য বইয়ে কি যে আমাদের ফ্যাসিস্ট সরকার সব শেষ করে দিয়েছিল, আপনার সামাজিক আহ ভেঙে দিয়েছিল, নৈতিক সেখান থেকে নতুন করে মানুষের নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা দেওয়ার জন্য নতুন করে সংশোধন কিন্তু করা উচিত। নৈতিক দিক থেকে পুরুষের নারী পুরুষের চরিত্র হয় চরিত্র অধপতনের দিকে যাচ্ছে। রামিসা হত্যাকাণ্ড কিভাবে দেখছেন? তাকে বিচ্ছিন্ন করা হচ্ছে, তাকে রেখে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আইনেরও তো ভাগ রয়েছে। সেখানে রাবিসার বাবা বলছেন যে শফিকুর রহমান সাহেবকে জড়িয়ে আদালতের কাছে বলছেন যে আমার মেয়ের বিচার কি হবে। এর কিন্তু আমরা দেখেছি বিচারের প্রশ্ন পাই, এই রাবিসার যে সুন্দর কথা বলেছেন আপনি। প্রধানমন্ত্রী ঘটনা শুনেছেন এবং উনি সশরীরে ওনার মন্ত্রী পরিষদের লোক নিয়ে, উনি প্রশাসনের লোক নিয়ে সরাসরি ভিকটিমের বাড়িতে গিয়েছেন। শিশুর পিতামাতার সাথে কথা বলেছেন এবং অভিভাবকদের সাথে কথা বলেছেন এবং সরকার আশ্বাস দিয়েছেন যে বিচারের আওতায় আনা হবে, যারা অপরাধী তাদেরকে আওতায় আনা হবে। প্রিভেন্টিভ অ্যাকশনটা আমাদের, এটা হচ্ছে ধর্মীয় শিক্ষার মাধ্যমেই আমি মনে করি যে এটা আসা উচিত। আমাদের ধর্মীয় শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে গত 17 বছর এবং আমাদের শিশুদেরকে ওইভাবে আমাদেরকে ওইভাবে নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়েছে। আপনি দেখেন এখনকার যদি এত সোশ্যাল মিডিয়াতে আগে ছিল না, এখন আমরা ফেসবুক, ইউটিউব বা অন্যান্য মাধ্যমে এত দ্রুত একটা সংবাদ ছড়িয়ে যাচ্ছে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক। কয়টা ঘটনা আমরা প্রকাশ্যে আসতে পেরেছে? ধরেন আজকে যদি 10টা ঘটনা ঘটে, হয়তো দুই একটা ঘটনা আসছে। এখানে কিছু সব সময় তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় নাই, সন্ত্রাসের কোনো রাজনৈতিক পরিচয় নাই, আপনি চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় নাই, আপনি আপনি যিনি দর্শক তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, সে শুধুমাত্র দর্শক। এখন দর্শক যেই হোক, যেই মতের হোক, যেই সম্প্রদায়ের হোক, যেই গ্রুপেরই হোক, তার বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনি যখন দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তখনই আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং সমাজের থেকে অপরাধ প্রবণতা কমে যাবে। ক্রিমিনোলজির ভাষায় যেটা হচ্ছে জাস্টিস ডিলে টু জাস্টিস ডিনে। এখন যদি আপনার ন্যায় বিচারটা হবে কিভাবে? এখন যে আইনি জটিলতা, সাক্ষী পর্যন্ত যাওয়া, এখন দ্রুত বিচার আইনে যদি এই সমস্ত মামলাগুলা নেওয়া যায় এবং দ্রুত ডেট করে সাক্ষী করে দ্রুত রায় দেওয়া যায়, দুই একটা নজির স্থাপন করা যায়, তাহলেই দেখা যাবে যে দর্শকরা ভবিষ্যতে আর দর্শকরা আপনার এই ধরনের কুকাজ করার জন্য চেষ্টা করবে না।